বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপের পর মেয়েটি রাস্তায় কুড়িয়ে পায় একটি কাগজ। কিন্তু এই কাগজের জাদুতেই মেয়েটি জড়িয়ে পড়ে এক বড়লোক সিইওর আত্মার সাথে। আত্মা কি তার জীবনে কোনো বিপদ ডেকে আনবে নাকি তাকে সাহায্য করবে, সেই নিয়েই বেশ ফান এবং ইন্টারেস্টিং একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র লিলিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লিলি আসলে একটি ক্যাফেতে কাজ করত। তখনই তার কাছে তার এক বান্ধবীর মেসেজ আসে, আমার বয়ফ্রেন্ড মাইলস আলটিমেটলি জিয়াং কোম্পানিতে একটা চাকরি পেয়ে গেছে। এবার তোমাকে আর ওর জন্য পাঁচটা জব করতে হবে না, ওর পড়াশোনার টাকা মেটানোর জন্য তোমাকে এত খাটনি করতে হবে না। এবার নিশ্চয়ই মাইলস তোমাকে প্রপোজও করবে শীঘ্রই। এবার লিলি তো এই মেসেজটা দেখে খুবই খুশি হয়, কারণ সে তার বয়ফ্রেন্ডের পড়াশোনার লোন চুকানোর জন্যই তো এত কটা কাজ করতো। এবং তখনই লিলির যে বস ছিল সে তো লিলিকে হাঁক দেয় যে তাড়াতাড়ি 13 নম্বর টেবিলে চাটা নিয়ে যাও। কিন্তু সেখানে চা নিয়ে গিয়ে লিলি এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় তার সেই অকৃতজ্ঞ বয়ফ্রেন্ডকে, যে কিনা অন্য এক মহিলার সাথে সেখানে বসে প্রেম করছিল এবং সেই মেয়েকে মানে সেই মহিলাকে গুলুগুলু পুচু পুচু করছিল। এবার লিলি তো এই দৃশ্য দেখে প্রচণ্ড খেপে যায় এবং সে সেই চাটা সোজা মাইলসের মুখে ছুঁড়ে মারে। এবং তার গার্লফ্রেন্ড মানে কিনা মাইলসের নতুন যে গার্লফ্রেন্ড ছিল মিমি, সে তো তখনই বলে ওঠে যে তুমি এটা কি করছো। আচ্ছা, তার মানে তুমি মাইলসের সেই ছোট্ট গার্লফ্রেন্ড। সে তো তখনই ব্যাগ থেকে কিছু টাকা বার করে লিলির দিকে ছুঁড়ে মারে যে এই টাকাটা নাও আর মাইলসের জীবন থেকে বিদায় হও। এবার লিলি তো তখনই বলে ওঠে যে তুমি আমাকে টাকা দিয়ে বিদায় করতে চাও তাই না, তাহলে আমি তোমাকে হিসাব করে বলছি এতদিন ওর পিছনে আমার কত টাকা খরচ হয়েছে। এবং লিলি তো সঙ্গে সঙ্গে হিসাব করে বলে যে 3 লাখ টাকা, এবং যদি আমি এর ওপর একটা ইন্টারেস্ট রেট লাগাই তাহলে হবে 3,50,000। তুমি আমাকে সেই টাকাটা দিয়ে দাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এবং অসভ্য মিমি মহিলাটি তো তখনই চেঁচাতে শুরু করে যে এই রেস্টুরেন্টেই আমাকে হ্যারাস করা হচ্ছে, আর কখনোই আমি এখানে আসবো না, এখানকার স্টাফরা ভীষণই বদমাইশ। এবং লিলির বস তখনই লিলিকেই রেস্টুরেন্ট থেকে বার করে দেয়। লিলি তো বাইরে বেরিয়ে ভাবে যে আমি আজ অবধি এত খাটনি করেছি ওই ছেলেটার জন্য, এত কিছু স্যাক্রিফাইস করেছি, আর গড তুমি আমার সাথে এমনটা করলে। গড প্লিজ আমাকে কোনোভাবে 5 মিলিয়ন টাকা পাইয়ে দাও, তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এবং এই বলে লিলি তো প্রায় কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল এবং তখনই হঠাৎ তার সামনে একটা রেড এনভেলপ এসে পড়ে। এবার লিলি তো মনে মনে ভাবে যে এটা মনে হয় টাকারই এনভেলপ হবে। সে ভাবে যে গড সত্যিই আমি বললাম আর এত তাড়াতাড়ি আমার উইশটা ফুলফিল হয়ে গেল। কিন্তু সেই রেড এনভেলপের মধ্যে একটা কাগজ মতো ছিল, যেখানে কিনা আর্চি বলে একটি ছেলের নাম লেখা ছিল এবং তার জন্মসাল জন্মমা বলা যায় যে একটা বার্থ চার্ট মতো ছিল। এবার লিলি তো সেটা দেখেই ছুঁড়ে ফেলে দেয় যে এটা আবার কোন কালো জাদুর জিনিস আমি কুড়িয়ে পেলাম। এবং তখনই তার পিছনে আমরা এই জন্ম তারিখের মালিক আর্চিকে দেখতে পাই, যার মাথা থেকে কিনা রক্ত পড়ছিল। এবং আর্চি বলে ওঠে যে তুমি যেটা কুড়িয়ে পেয়েছো সেটা আমারই জন্ম তারিখ, আমার নাম আর্চি। জিয়াং পরিবারের বড় ছেলে ছিল এবং সে এই শহরের অন্যতম ধনী একজন ব্যক্তি ছিল এবং তার সবচেয়ে বড় অভ্যেস ছিল লোকজনের ওপর টাকা ওড়ানো, মানে বলা যায় লোককে টাকা বিতরণ করা। এবং এরকমভাবেই একদিন আর্চি তার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে তার কর্মচারীদের টাকা দিচ্ছিল এবং তখনই সে ব্যালকনি থেকে ধপাস করে পড়ে যায়। তারপরেই তার এই অবস্থা হয়। এবার লিলি তো তখনই বলে ওঠে যে মানে মানে তুমি আসলে একটা ভূত। এবং আর্চি বলে যে ভূত না, ভূত মানে হলো কোনো মৃত ব্যক্তির আত্মা, কিন্তু আমি আসলে এখনো মরিনি, আমি এখনো কোমায় আছি, আমার দেহ থেকে আমার আত্মাটা বেরিয়ে এসেছে। আমাকে একজন মাস্টার বলেছে যে যে এই কাগজটা কুড়িয়ে পাবে সেই হচ্ছে সেই লাকি ব্যক্তি। আমি যদি তোমার 5টা ইচ্ছা পূর্ণ করি তাহলে আমি আবারও আমার দেহের ভেতর ফেরত যেতে পারবো, মানে আমার আত্মাটা আমার দেহে ফেরত যাবে এবং আমি আবারও জেগে উঠতে পারবো। লিলি তো তখনই তার হাত ধরে বলে যে মাঝ রাস্তায় ইয়ার্কি হচ্ছে, তুমি দিনে দুপুরে আমাকে স্ক্যাম করার চেষ্টা করছো। এবং সে তো বলছিল যে তোমাকে এক্ষুনি আমি থানায় নিয়ে যাব। কিন্তু তখনই পাশ থেকে একজন পথচারী বলে ওঠে যে এই মেয়ে তুমি কার সাথে কথা বলছো। মানে পথচারী আসলে আর্চিকে দেখতেই পাচ্ছিল না। এবার লিলি তো বলে ওঠে যে কেন, এই হ্যান্ডসাম ছেলেটার সাথে যে কিনা আমাকে স্ক্যাম করার চেষ্টা করছে।
এবং মহিলা বলে ওঠে যে কি বলছো তুমি, এখানে তো কেউই নেই, তা তোমার যদি এতই বয়ফ্রেন্ডের দরকার হয় আমাকে বলো, আমি না হয় কাউকে খুঁজে দেব। এবং এই বলে মহিলা তো সেখান থেকে চলে যায়। কিন্তু লিলি বুঝতে পারে যে তার মানে সত্যিই আরজি একজন আত্মা, এবং লিলি ছাড়া কেউই আরজির আত্মাকে দেখতে পায় না। এইটা রিয়েলাইজ করার পর লিলির তো ভয় পেয়ে যাওয়া উচিত ছিল যে একজন আত্মা তার সাথে মাঝরাতে এসে কথা বলছি, কিন্তু লিলি তো ভয় পাই না, বরং সে প্রচন্ড খুশি হয় যে এবার অন্তত তার গরিবি কাটবে, আর অন্তত এই বিলিয়নিয়ার সিইওর আত্মা তাকে বড়লোক হতে সাহায্য করবে। এবং তখনই আরজি তাকে তুলে তার কপালে কিস করে। এবার লিলি তো বলে ওঠে, যাই, এটা তুমি কি করছো, এই সব করার জন্য আমি কিন্তু বেশি টাকা নেব। আরজি বলে যে সেরকম কিছুই না, এটা আসলে আমাদের ডিলটাকে সিল করলাম, যা উইশ করবে আমি সেটা পূরণ করব, আর এটাই আমাদের ডিল। আজ থেকেই আমরা ম্যারিড, এবং বলা যায় তারা একটা ঘোস্ট ম্যারেজে আবদ্ধ হয়ে পড়ে। তার বদলে আমি বেঁচে উঠবো, এবং আমি বেঁচে উঠলে তোমাকে 1 বিলিয়ন টাকা দেব। এবং লিলি তো এই ডিল শুনে প্রচন্ড খুশি হয়। এবার লিলি আরজিকে নিয়ে তার নিজের বাড়িতে আসে। এবার আরজি তো বিশাল বড় লোক ছিল, তাই লিলির এই ছোট্ট ফ্ল্যাট আরজির কেমন কেমন লাগছিল। কিন্তু ঘরের তালা খোলার আগেই লিলি ভিতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। লিলি তো সঙ্গে সঙ্গে লাথি মেরে তার ঘরের দরজা খুলে ঢুকে পড়ে, এবং সেখানে সে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড মাইলসকে, যে কিনা ওই মুটকি মিমির সাথে সেখানে প্রেম করছিল। লিলি তো তখনই তাকে ঝাড়ু দিয়ে মারতে শুরু করে, যে লজ্জা করে না, তুমি আমাকেই চিট করে আমার বাড়িতে এসে তোমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছো। এবং মাইলস বলে ওঠে যে তোমার বাড়ি আবার কি, তুমি তো এখানে ভাড়া থাকো, আর আমি একটু ব্যবহার করেছি তো করেছি, তাতে কি হয়েছে? হ্যাঁ, এত বছর তোমার সাথে রিলেশনে ছিলাম, তবুও তুমি একটা কিসও করতে দিতে না, তা আমি তো অন্যজনের কাছে যাবই। এবং সেই মুটকি মিমি তো মাইলসকে সান্ত্বনা দিচ্ছিল যে তোমার কোনো দোষ নেই, তার সাথে তো এমনই হওয়া উচিত ছিল। এবার আরজি তো তখনই বলে ওঠে যে তুমি কি চাও আমি তোমায় কোনো সাহায্য করি? এবং তখনই লিলি বলে যে এখন একজন আত্মা, তাই না? তাহলে তুমি যদি আত্মা হও, তুমি তো যে কারো শরীরে প্রবেশ করতে পারবে, তাহলে সেটাই করো। এবার আরজি তো বলে ওঠে যে তুমি কি আমার আর ওর স্ট্যান্ডার্ডের পার্থক্য দেখতে পাচ্ছ না? আমি এরকম একটা অসভ্য লোকের দেহে প্রবেশ করতে চাই না। এবং লিলি তো তখনই ঢং করে কাঁদতে শুরু করে যে তুমি বলেছিলে আমি যা চাইবো তুমি সে উইশই পূরণ করবে। এবং আরজি সেই ঢং শুনে রাজি হয়ে যায়। লিলি তো বলে ওঠে যে যাও পিকাচু, ওর ওপর হামলা করো। এবং আরজির আত্মা মাইলসের শরীরে ঢুকে যায়। লিলির কথা মতো মাইলস তো তখনই কম্বল খুলে লেংটু হয়ে ঘরের বাইরে দৌড় দেয়। সে তো চেঁচাতে থাকে যে আমার এইভাবে দৌড়াতে নাচ করতে ভীষণ ভাল লাগছে, এবং সকলের সামনে সে তো ওইভাবেই নাচাগানা করতে শুরু করে দিয়েছিল। এবং সেই দেখে আশেপাশে তো লোকজন জড়ো হয়ে গেছিল, এবং সকলেই সেই নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছিল। আসলে তার ভিতরে আরজির আত্মাই তো তাকে এইসব করাচ্ছিল। এবং লিলি তো বলে ওঠে যে হয়েছে হয়েছে, এটুকুতেই হবে। এবং আরজির আত্মা তার দেহ থেকে বেরিয়ে আসে। এবার মাইলস তো সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার সাথে এতক্ষণ কি হচ্ছিল, এবং সে তো সঙ্গে সঙ্গে তার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চাইতে শুরু করে যে তোমাকে এরম লজ্জায় পড়তে হবে, তার জন্য আমায় ক্ষমা করে দাও। যাই হোক, এবার লিলি তো তার নিজের ফ্ল্যাটে ফিরে আসে। সে ভাবছিল যে এতদিন আমি ওই ছেলেটার সাথে এখানে থেকেছি, এখন আর এক মুহূর্ত আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। কিন্তু আমি তো সস্তায় এই একটা ফ্ল্যাটই পেয়েছিলাম, এত কম দামে আমি অন্য কোনো জায়গায় ভাড়াই বা করে পাবো। এবং আরজি তখনই বলে যে তোমার কোনো চিন্তা নেই, ভুলে যেও না যে তুমি এখন একজন বিলিয়নিয়ারের স্ত্রী, সুতরাং আমার বাড়িটাও তোমার বাড়ি। এবং এই বলে আরজির আত্মা লিলিকে তার বাড়িতে নিয়ে আসে। এবার সেখানে তো আমরা প্রথমেই আরজির মাকে দেখতে পাই, যে তো ভীষণই রেগে মেগে দরজা দিয়ে বেরিয়ে আসে। আরজির মা বলে ওঠে যে তুমি কি সেই মেয়ে যে আমার ছেলের জন্ম তারিখটা খুঁজে পেয়েছো? লিলি তো তখনই আরজির আত্মাকে বলে যে এইরকম শাশুড়ি আমি অনেক ড্রামাতেই দেখেছি, কিন্তু 1 বিলিয়ন টাকার জন্য এইসবও আমাকে ডিল করতে হবে না। না মানে তোমার ভালোর জন্য, তোমাকে বাঁচিয়ে তোলার জন্য আমি এইসব ডিল করতেও রাজি আছি। এবার এই বলে লিলি তো সঙ্গে সঙ্গেই বার্থ চার্টটা বার করে দেয়, এবং সেটা দেখেই আরজির মায়ের অ্যাটিটিউড তো একদম চেঞ্জ হয়ে যায়। আরজির মা তো সঙ্গে সঙ্গে লিলির হাত ধরে বলে যে তুমি সেই মেয়ে, তোমাকেই আমাদের পরিবার এতদিন ধরে খুঁজছিল, তুমি আমাদের ছেলের বউ, এবার তুমি আমাদের ছেলেকে বাঁচিয়ে তুলবে। আরজি ঠিক হয়ে গেলে আমি তোমাকে জিয়াং পরিবারের 50% শেয়ার দিয়ে দেবো।
50% কেন, আমি তোমাকে 100% শেয়ারই দিয়ে দেবো। এবং এই সব শুনে লিলির মুখ থেকে তো একদম লালা ঝরছিল এবং তাকে তারপরে আর্চির ঘরে নিয়ে আসা হয়। এবার আর্চির ঘরে আমরা আর্চির দেহটা দেখতে পাই, যেটা কিনা কোমায় চলে গেছিল। লিলি তো তখনই বলে ওঠে যে এই হ্যান্ডসাম বডিটাকে আমি যদি কিছু করি তাহলে তো সে ফিলও করতে পারবে না। এবং এই বলে সে তো আর্চির বডির সাথে দুষ্টুমি করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে প্রবেশ করে আর্চির বোন রোজি এবং সে বলে ওঠে যে তোমার এত সাহস হয় কি করে, কোথা থেকে ওটা খুঁজে পেয়েছো সেসব আমি জানি না, কিন্তু এই সমস্ত জাদুতে আমি বিশ্বাস করি না। তুমি কি আদেও আমার ভাইয়ের স্ত্রী হওয়ার যোগ্য? তুমি আমাদের পরিবার থেকে বেরিয়ে যাও। এবার লিলি তো তখনই বলে ওঠে যে আমি বেরিয়ে যাব, কিন্তু আমি বেরিয়ে গেলে তোমার ভাইকে কে বাঁচিয়ে তুলবে? এবং রোজি তো বলে ওঠে যে আমরা এখানকার সবচেয়ে বড় লোক পরিবার, সুতরাং আমরা অনেক হসপিটাল বা ডক্টর অ্যাপয়েন্ট করতেই পারি, আমরা দরকার হলে চিকিৎসা করানোর জন্য বিদেশে যাব। এবার লিলি তো তখনই আর্চির আত্মাকে বলে ওঠে যে তোমার বোন যে এত বড় শয়তান সেটা তো আমি আগে জানতাম না, ওর সাথে ডিল করার জন্য আমার আরো বেশি টাকা চাই। এবং আর্চি বলে যে ঠিক আছে, আমি তোমাকে না হয় 1.5 বিলিয়ন টাকা দেব। এবং সঙ্গে সঙ্গে লিলি রোজির হাত ধরে বলে যে আহা বোন আমার, এত রাগ করো না, আমি সত্যিই আর্চির সাথে একটা কানেকশন ফিল করছি, তাই জন্যই তো আমি এখানে এসেছি। তোমার যখন 6 বছর বয়স ছিল তুমি তোমার মায়ের হিল পরে সিঁড়ি দিয়ে নামছিলে, আর সেই করতে গিয়ে তোমার দাঁতের অর্ধেক ভেঙে গেছিল। যখন তোমার 12 বছর বয়স ছিল তোমাদের পিটি স্যারের ওপর ক্রাশ ছিল। তখন তোমার 18 বছর বয়স ছিল। এবার রোজি তো তখনই বলে ওঠে যে না না, আমি আর কিছু শুনতে চাই না। এই বলে সে তো লিলিকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিল, কিন্তু সেই ধাক্কার ফলে লিলি রীতিমতো বারান্দা দিয়ে পড়ে যায়। কিন্তু তখনই সেখানে আর্চির আত্মা হাজির হয় এবং মিড এয়ারেই আর্চির আত্মা লিলিকে ধরে ফেলে। এবার এই দৃশ্য দেখে রোজি তো প্রচণ্ড অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, তাহলে কি লিলি সত্যিই কোনো জাদুই মহিলা নাকি? এবং এইরকম একটা অবস্থাতে আর্চির বাড়ির অন্যান্য লোকেরা, আর্চির মা বাবা, এরাও এই দৃশ্যটা দেখতে পায় এবং তারা তো বলে ওঠে যে যাক, তাহলে আমরা একদম ঠিক ব্যক্তিকে নিয়ে এসেছি, ওই লিলি কোনো ফেরি, তাই জন্যই ও এমনটা করতে পারছে, আকাশে ভাসমান অবস্থায় রয়েছে। এবং এই বলে তারা তো সবাই লিলির সামনে বো করতে শুরু করে দেয়, তারা তো লিলিকে ভীষণই ভালোভাবে ট্রিট করতে শুরু করে। কিন্তু রোজি তখনও লিলিকে বিশ্বাস করতে চায় না। রোজি বলে ওঠে যে মা বাবা, তোমরা বুঝতে পারছো না ও কোনো ধরনের চালাকি করছে, কোনো ট্রিক অ্যাপ্লাই করছে, তোমরা ওর কথায় এত তাড়াতাড়ি ভুলো না। কিন্তু রোজির কোনো কথাই তার বাবা মা শোনে না এবং আর্চির মা তো লিলিকে একটা ব্ল্যাক কার্ড দেয় ইচ্ছা মতো শপিং করার জন্য। লিলি তো তাতে প্রচণ্ড খুশি হয়। আর্চি বলে ওঠে যে তুমি এইটুকুতেই এত খুশি হচ্ছ? এবং লিলি বলে যে তোমরা বড় লোকেরা বুঝবে না যে আমাদের মতো গরিবদের টাকা পেলে কতটা খুশি লাগে। বলে যে ঠিক আছে, টাকা তো তুমি তাহলে পেয়েই গেছো, এবার বলো যে তোমার উইশ কি, যেটা পূরণ করার মাধ্যমে আমি তাড়াতাড়ি মুক্ত হতে পারি। লিলি তো বলে যে উইশ আমি পরে চাইবো, আগে আমি এই কার্ড নিয়ে শপিং করতে যেতে চাই। এবার এই বলে লিলি তো তার বেস্ট ফ্রেন্ডের সাথে শপিং করতে বেরিয়ে পড়ে। এবার তার বেস্ট ফ্রেন্ড তো তাকে জিজ্ঞাসা করে যে লিলি, তুমি এই কার্ডটা কোথাও থেকে চুরি করোনি তো, তুমি এত টাকা কি করে পেলে? লিলি বলে যে আসলে আমি একজন কোমায় থাকা পেশেন্টকে বিয়ে করেছি, কম্পেনসেশন স্বরূপ আমি এটা পেয়েছি। এবার তার বেস্ট ফ্রেন্ড তো বলে ওঠে যে তাই নাকি, কোমায় থাকা বড় লোক হাজবেন্ড, এটা তো একটা স্বপ্নের মতো শোনাচ্ছে। এরকম কোনো কোমায় থাকা লোক তোমার জানা থাকলে আমাকেও একজনের খোঁজ দিও তো। এবং এই বলে তার বেস্ট ফ্রেন্ড তো হঠাৎই রাগে কটমট করে অন্যদিকে তাকায় এবং লিলি তার নজর লক্ষ্য করে দেখে যে সেখানে মাইলস হাজির হয়েছে। এবার মাইলস তো ফোনে কারোর সাথে কথা বলছিল যে সে কিছু একটা ব্যাগ কিনতে চায় এবং মাইলস লিলিকে দেখেই তার দিকে ছুটে আসে যে তোমার মতো ভিখারি এই দোকানে কি করছে, এত বড় লোকিয়া দোকানে তোমার থাকা মানায় না। এবার লিলি তখনই তাদের স্টাফকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটা মানে মাইলস কোন ব্যাগটা নিতে এসেছে এবং মহিলাটি তো একটি ডিজাইনার ব্যাগের কথা বলে। লিলি বলে ওঠে যে সেই ব্যাগটা আমিই নেব। মাইলস তো বলে ওঠে যে তোমার এত অকাতই নেই ওই ব্যাগটা কেনার, এতটাই দামি। এবং তখনই স্টাফটি জানায় যে লিলি তাদের ভিআইপি কাস্টমার, সুতরাং লিলি চাইলে ব্যাগটা কিনতেই পারে। এবার এই কথা শুনে মাইলসের তো মাথা খারাপ হয়ে যায় এবং তখনই তার মুটকি গার্লফ্রেন্ড মিমি সেখানে হাজির হয়। মাইলস তো তখনই বলে ওঠে যে মিমি দেখো না, আমি তোমার জন্য যে ব্যাগটা কিনতে চাইছিলাম সেই ব্যাগটাই শয়তান মেয়েটা কিনে নিচ্ছে। মিমি বলে যে লিলি দেখো, আমরা তোমার ওই ভাঙা কুটিরে আর কোনোদিনই যাব না, তাই আমাদের পিছু নিয়ে আমাদের এত ডিস্টার্ব করা তুমি বন্ধ করো। এবার লিলি তো বলে ওঠে
যে ওই ভাঙা বাড়িতে আমিও কোনোদিন যাব না, ওটা আমি তোমাদেরই দিয়ে দিলাম। এবার তখনই মাইলস বলে যে আমাদের ওই বাড়িটা দিয়ে দেবে, তাহলে তুমি কোথায় থাকবে, রাস্তার ধারে? এবং লিলি তো বলে ওঠে যে রাস্তার ধারে থাকা অন্তত রাস্তায় ল্যাংটো হয়ে নাচার থেকে তো ভালো। এবং এই বলে সে তো মাইলসের ওই ভিডিওটা দেখায়। তো তখনই বলে ওঠে যে এই ভিডিওটা এখনই ডিলিট করে দাও। এবার মাইলস তো বলে যে তুমি জানো না, কিন্তু এখানকার সেলসের ডেপুটি ম্যানেজার, ও যদি একবার তোমার নামে একটা কমপ্লেন করে না, তাহলে এরপর তুমি আর কোথাওই চাকরি পাবে না, পুরো শহর থেকেই ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। এবং তখনই লিলি তার প্রথম উইশটা অ্যাপ্লাই করে। সে আর্চিকে বলে যে আমার প্রথম উইশ হচ্ছে যে তুমি এখানকার মালিক বানিয়ে দাও আমাকে। এবার আর্চি তো সঙ্গে সঙ্গে তার উইশ ফুলফিল করে দেয় এবং লিলি তখনই কোম্পানিতে কল করে মিমিকে চাকরি থেকে বার করে দেয়। এবার এই কথা প্রথমে তো তারা বিশ্বাস করছিল না, কিন্তু তখনই মিমির কাছে চাকরি থেকে বেরিয়ে যাওয়ার মানে কিনা ফায়ার হয়ে যাওয়ার মেসেজ চলে আসে এবং মিমি তো অবাক হয়ে যায় এবং সে তো মাইলসকে লাথি মেরে সেখান থেকে চলে যায়। আমার জীবনে আসার পর থেকেই আমার জীবনে খালি বাজে বাজে ঘটছে, মনে হচ্ছে আসল অনামুখটা তুমি, তাই তুমি আর আমার জীবনে আসবে না। এবার আমরা দেখতে পাই যে লিলি আর আর্চি তো বাড়িতে ফিরে আসে এবং লিলি তো আর্চির কোমায় থাকা দেহর পাশে শুয়েছিল। সে তো বলছিল যে আমার ভীষণই বোর লাগছে, ঘুম আসছে না। তখনই সে ভালো করে আর্চির মুখটা দেখতে যায়। এবার সে তো মজা করে বলতে থাকে যে তোমার আইল্যাশগুলো কত বড় বড়, কি সুন্দর, এবং এইসব করে সে আর্চিকে একটু খ্যাপাচ্ছিল। থেকে আর্চির আত্মা তো তখনই বলে ওঠে যে আমার বডির সাথে এই ধরনের বদমাইশি একদম করবে না। এবং সেই ধাক্কাতেই হঠাৎ করে লিলির সাথে আর্চির কিস হয়ে যায় এবং তখনই আর্চির আত্মা আবারও আর্চির দেহে ঢুকে যায়। এবার লিলি তো প্রচণ্ড জোরে চেঁচিয়ে ওঠে, কারণ আর্চির চোখটা খুলে গেছিল এবং লিলি তো ভয় পেয়ে গিয়ে চেঁচাতে থাকে এবং তার চেঁচামেচি শুনে ততক্ষণে আর্চির মা বাবা সেখানে হাজির হয়। তারা তো আর্চিকে চোখ খোলা অবস্থায় দেখে এবং তাদের লিলির ওপর ভরসা আরও বেড়ে যায় যে তাহলে একমাত্র লিলি পারবে আমাদের ছেলেকে ঠিক করতে। কিন্তু রোজি তো বলে ওঠে যে ও কি করেছে কে জানে, হঠাৎ করে আমার দাদা চোখ খুললোই বা কেন? যে তো ওদিকে চোখ খুললেও সে তখনও অনেকটা দুর্বল ছিল, তাই ডক্টর তাকে চেক আপও করে। কিন্তু এই খুশিতেই আর্চির মা বাবা তো লিলিকে আর একটা ক্রেডিট কার্ড আর একখানা ল্যাম্বরগিনি চাবি দিয়ে দিয়েছিল এবং লিলি তো এই আনন্দে একেবারে আত্মহারা হয়ে যায়। আর্চির তো এই সমস্ত দেখে ভীষণই রাগ হচ্ছিল এবং আর্চি বলতে চায় যে তোমরা এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও, কিন্তু এই কথা বলতে গিয়েই আর্চি আবারও অজ্ঞান হয়ে যায়, মানে আর্চি আবারও কোমাতে চলে যায় এবং তার আত্মা আবারও তার দেহ থেকে বেরিয়ে যায়। এবার এই দৃশ্য দেখে রোজি তো বলে ওঠে যে দেখলে, আমি জানতাম এই মেয়েটা কিছু না কিছু একটা স্ক্যামিং তো করছেই। এবং ততক্ষণে সেখানে তাদের যে মাস্টার ছিল সেও এসে গেছিল, মানে যে কিনা ইনিশিয়ালি এই আইডিয়াটা দিয়েছিল সে। এবং সেই প্রিস্টটি বলে ওঠে যে না, কোনো স্ক্যামিং এখানে হচ্ছে না, আসলে লিলি আর আর্চি একে অপরের জন্যই ডেস্টাইন্ড এবং তাদের দুজনের মধ্যে ভালোবাসার স্পার্ক আসলেই আর্চি সম্পূর্ণভাবে উঠে পড়বে, মানে সে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। এই কথা শুনে আর্চির মা বাবা তো সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায় যে ওদের রোম্যান্স করার জন্য টাইম দিতে হবে। এবং লিলিও তো ভাবে যে আচ্ছা, তাহলে মনে হয় কিস করেছি বলে কিছুক্ষণের জন্য উঠেছে, তাহলে আরও বেশি রোম্যান্স করতে হবে। এবং এই বলে লিলি তো আর্চিকে কেস করতে যাচ্ছিল, কিন্তু আর্চি তো তাকে সরিয়ে দেয় যে আরে না না, বেশিই ভেবে ফেলছো, আমি তোমার একটা উইশ পূরণ করেছি, তাই জন্যই আমি আজকে কিছুটা উঠতে পেরেছি। যখন আমি তোমার পুরো 5টা উইশ মানে কিনা আর বাকি 4টে উইশও ফিল আপ করবো, তখন পুরোপুরি আমার আত্মাটা আমার বডিতে ফিরে যাবে। এবং লিলি তো তখনই বলে ওঠে যে আচ্ছা, তার মানে এখন তোমার জেগে ওঠার কোনো চান্স নেই, তাহলে এখন আমি তোমার বডিটা নিয়ে যা ইচ্ছা করতে পারি। সে তো তখনই আর্চিকে ভীষণই কিউট একটা মেয়েদের মেকআপ করে দেয় এবং সে তো রীতিমতো আর্চিকে নিয়ে মজা নিচ্ছিল। এবং তখনই লিলির কাছে তাদের অফিস থেকে কল আসে। এবার লিলি তো আর্চির কাছে তখন উইশ চেয়েছিল যে সে এই কোম্পানির মালিক হতে চায়, সিইও হতে চায়, তা সেই উইশটা তো পূরণ হয়ে গেছে। এবার উইশ পূরণ হলেই তো হবে না, তাকে তো সিইওর দায়িত্বগুলোও পালন করতে হবে, তাই জন্যই লিলির কাছে অফিস ওয়ার্কের জন্য কল আসে। এবার লিলি তো এসবের কিছুই বুঝতে পারছিল না এবং সে আর্চিকে বলে যে দয়া করে আমাকে সাহায্য করো, কারণ তুমি তো এইসব কাজ করতে অভ্যস্ত। তো এইসব উল্টোপাল্টা মেকআপ করার জন্য রেগেছিল, তাই জন্য সে লিলিকে কোনো সাহায্য করে না। এবং লিলি তো নিজে নিজেই এইসব নিয়ে পড়াশোনা করতে শুরু করে এবং পড়াশোনা করতে করতে লিলি তো ডেস্কে বসেই ঘুমিয়ে যায়। এবং সে ঘুমিয়ে যাওয়ার পর আর্চি তার ল্যাপটপটা নিয়ে নেয় এবং কোম্পানির যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে দেয়। আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই। সকালবেলা লিলির কাছে আবারও অফিস থেকে কল আসে যে ম্যাডাম, আপনি অফিসে কখন আসবেন, কারণ একটা 5 মিলিয়নের কন্ট্রাক্ট রয়েছে যেটা আপনাকে সাইন করতে হবে। এবার লিলি তো অবাক হয়ে যায় যে তাকে এখন এগুলোও হ্যান্ডেল করতে হবে এবং সে অফিসে পৌঁছে
বসে যায়। এবার আরচি তো বিশাল বড়লোক ছিল, অফিসটাও তো ভীষণই লাক্সারিয়াস ছিল, এবং লিলি তো তার কার্পেটে হাত বুলিয়ে বলে যে কার্পেটটাও কি নরম, থেকে তো আমার বিছানাও বেশি শক্ত ছিল, এবং সে তো সিও হওয়ার খুবই মজা নিচ্ছিল। কিন্তু তখনই তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে তো একটা ফাইল নিয়ে আসে অফিসের পলিসিগুলি চেক করার জন্য। এবার লিলি তো প্রথম পেজ খুলেই দেখে যে সেটা তাদের অফিসের ক্যাফেটেরিয়ার বাজেট ছিল। লিলি বলে ওঠে যে ক্যাফেটেরিয়ার বাজেট মাত্র 5 মিলিয়ন, এটা এখনই 50 মিলিয়ন করে দাও। এবার আরচি তো বলে ওঠে যে কি বলছো তুমি, অফিসের স্টাফদের ক্যাফেটেরিয়া, এটার বাজেট এত বেশি কেন বাড়াবো? লিলি বলে ওঠে যে সারা জীবন আমি অফিসের স্টাফ হয়েই ছিলাম, তাই আমি ওদের কষ্টটা বুঝি। প্রথমবার যখন বস হতে পেরেছি সবার আগে আমি ওদেরই সাহায্য করব। এবার তারপরেই আমরা দেখতে পাই যে অন্যান্য কোম্পানির শেয়ার সংক্রান্ত নানা বিষয় ছিল, লিলি ভীষণই বুদ্ধিমত্তার সাথে স্মার্টলি হ্যান্ডেল করে। এবার আলটিমেটলি অফিসের কাজ তো শেষ হয়ে যায়। আর জিও তো খুব ইমপ্রেসড হয়েছিল যে লিলি সত্যি ভীষণই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। লিলি তো বলে ওঠে যে যদি বুদ্ধিমান না হই তাহলে তোমার ওই 1.5 বিলিয়নের যোগ্য কি আমি হতে পারবো? এবার অপর দিকে অফিসে তো এই নিয়ে কানাঘুষো শুরু হয়ে গেছিল যে একজন নতুন মহিলা সিইও এসেছে, বা এই নিয়ে নানা রকমের গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল। এবং আমরা দেখতে পাই এই অফিসে তো চাকরি পেয়েছিল মাইলস, যেমন কিনা একদম প্রথমটা আমরা জানতে পেরেছিলাম। এবং মাইলস মনে মনে ভাবে যে যাক, এতদিনেই একটা মহিলা সিইও এসেছে, এবার আমার এই হ্যান্ডসাম মুখটা নিয়ে আমি সেই মহিলা সিইওকে পটিয়ে ফেলবো, তারপর আমার উন্নতি আর দেখে কি। এই প্ল্যান নিয়ে মাইলস কফি বানিয়ে লিলির রুমে যায়, এবং সে তো একদম মুখ নিচু করেছিল যে বস আমি তোমার জন্য কফি নিয়ে এসেছি, তাই জন্য সে লিলির মুখটা প্রথমে দেখতে পায় না। এবার লিলি তো সঙ্গে সঙ্গে চেয়ার নিয়ে পিছন দিকে ঘুরে যায়। সে আর যে রাতটাকে ইশারা করে বলে যে দেখো এবার তোমাকে আমি কেমন মজা দেখাই। এদিকে মাইলস তো পিছন থেকে বলতে থাকে যে ম্যাম আমার নাম মাইলস, সত্যি বলতে আপনার সাথে কাটানোর মতো আমার কাছে অনেক সময় আছে, সারাদিন আমি অনেকটা টাইম ফ্রি থাকি, বিশেষত রাতের বেলা। এবং এই কথা শুনে লিলির তো বুকে ব্যথা উঠে যাচ্ছিল যে এতদিন কোন দুশ্চরিত্রর সাথে আমি ছিলাম। বলে ওঠে যে তাই নাকি, তা আমি যা বলবো তুমি সেটা করবে তো? এবং মাইলস তো বলে ওঠে যে হ্যাঁ নিঃসন্দেহে, আপনি একবার বলেই দেখুন না। এবার লিলি তখনই তাকে একটা ব্লাইন্ড ফোল্ড ধরিয়ে দেয় যে তাড়াতাড়ি এটা চোখে বেঁধে নাও, এবং মাইলস তো কথা মতো তাই করে। কিন্তু এই দৃশ্য দেখে আরচির তো রাগ হচ্ছিল। আরচি বলে ওঠে যে তুমি এটা কি করছো, তুমি ভুলে যেও না তুমি কিন্তু আমার স্ত্রী। এবং লিলি বলে যে আরে তুমি আমাকে বিশ্বাসই করো না, এবং বলে সে তো মাইলসকে হামাগুড়ি দিতে বলে, এবং মাইলস তো পিছন দুলিয়ে দুলিয়ে নানা রকমের কিউট অ্যাক্ট করতে শুরু করে। কিন্তু আরচির এইসব একদম ভাল লাগছিল না, এবং সে তো ভীষণই রেগে যাচ্ছিল। মাইলস তো ততক্ষণে বলতে গেলে জামা কাপড় খুলে অ্যাবস দেখাতে শুরু করেছিল, এবং এই দৃশ্য দেখে আরচি তো আর থাকতে পারে না, এবং সে তো একদম মাইলসের গলায় টিপে দিতে যাচ্ছিল। ততক্ষণে সেখানে তাদের অফিসের অন্যান্য সমস্ত কর্মচারী চলে আসে, এবং তারা সকলেই এই ভিডিওটা নিতে শুরু করে দেয়। সকলে বলে ওঠে যে মাইলস তুমি এটা কি করছো? এবার মাইলস তো ব্লাইন্ড ফোল্ড খুলে দেখে যে চারিপাশে সবাই তাকে ফিল্ম করছে, মানে আগেরবার তার যেমন দশা হয়েছিল এবারও সেম দশা হয়েছে, এবং এবারও এই কাজটা লিলি করিয়েছে। এবার সে তো বলে ওঠে যে লিলি তুমি এখানে কি করছো? তো বলে যে কেন, আমার কোথায় থাকা উচিত? আমার কি কফি শপে বাসন মাজা উচিত, নাকি আমার কোনো জায়গায় বাথরুম পরিষ্কার করার কথা, নাকি আমার কোনো সস্তার রেস্টুরেন্টে শেফের কাজ করার কথা? তোমার জন্য এত বছর আমি তো সেগুলোই করেছি। এবার মাইলস তো তখনই বলে ওঠে যে বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই এখানে কোনো কর্মচারী হয়ে ঢুকেছো এবং আমাকে ঠকানোর চেষ্টা করছো। সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি একে বার করো। অ্যাসিস্ট্যান্ট তো তখনই মাইলসকে ঠাস করে এক চড় মারে যে তুমি জানো কার সম্বন্ধে তুমি কি কথা বলছো? এই আমাদের নতুন সিইও। এবং এই কথা শুনে মাইলসের অবস্থা তো আরোই খারাপ হয়ে যায়। মাইলস তো বলতে থাকে যে লিলি আমাকে ক্ষমা করে দাও, আমাদের পাস্ট রিলেশনের কথা ভেবে অন্তত তুমি আমার সাথে আর এরকমটা করো না, আমাকে চাকরি থেকে বার করো না। কিন্তু পাশ থেকে আরচি তো তখনই বলে ওঠে যে একে এক্ষুনি এখান থেকে বার করো। এবং লিলি তো সঙ্গে সঙ্গে মাইলসকে চাকরি থেকে বার করে এবং সম্পূর্ণভাবে ব্ল্যাক লিস্ট করে দেয়, যাতে ভবিষ্যতেও কোনো ভালো কোম্পানিতে সে চাকরি না পায়। থেকে বেরোনোর পর আবারও লিলি আর আরচি
আর্চির আত্মার সামনে মাইলস হাজির হয়। মাইলস তো লিলির কাছে বারবার ক্ষমা চাইতে থাকে যে লিলি, দয়া করে আমার সাথে তুমি এরকম করো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি তোমার জন্য একটা সুইট পটেটো এনেছি, এটা তো তুমি খেতে ভালোবাসো তাই না? আমাকে দয়া করে ক্ষমা করে দাও। মাইলস আরও লিলির কাছে ফিরে ফিরে আসছিল, কারণ এখন সে দেখেছিল যে লিলি বড়লোক হয়ে গেছে এবং সে তো একটা লোভী লোক ছিল, তাই জন্যই সে এমনটা করছিল। লিলি তো সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মাইলস তার হাত চেপে ধরে এবং এই সময় সেখানে হাজির হয় রোজি, মানে কিনা আর্চির বোন। এবার রোজি এই দৃশ্য দেখে ভাবে যে আরে, লিলি অন্য একটা ছেলের সাথে এখানে কি করছে? তার মানে লিলি আমার ভাইকে ধোকা দিচ্ছে। আমি একটা ভিডিও বানিয়ে রাখি যাতে বাড়িতে গিয়ে প্রমাণ দিতে পারি। এবার রোজি তো ভিডিও বানাতে শুরু করে, কিন্তু লিলি তখনই মাইলসকে ঠাসিয়ে এক চড় মারে এবং রোজি বুঝতে পারে যে না, ব্যাপারটা অন্য কিছু। এবার মাইলস তো বুঝতে পারে যে লিলির কাছে কোনো চান্স নেই এবং সে লিলিকে নানাভাবে অপমান করতে শুরু করে যে লিলি, তোমাকে একটা কথা বলি, আমার জীবনে যদি ওই মুটকি মিমি নাও আসতো না, তাহলেও আমি তোমাকে বিয়ে করতাম না। তুমি একটা অনামুখ, জানো তোমার সাথে যে থাকে তার সাথে শুধু খারাপই হয়, তাই জন্যেই তোমার নিজের বাবাও তোমাকে ছেড়ে চলে গেছে। আর তুমি তো তোমার মাকে হত্যা করেছো, সেটা কাউকে বলো? তুমি আসলে আমার জুতোর তলায় থাকার সময়। লির তো তখনই মনে পড়ে যায় যে এই মাইলস তাকে নিজে থেকে প্রপোজ করেছিল, তার পিছনে কত ঘুরেছিল, আর এখন সে এইভাবে তাকে অপমান করছে। কাছের মানুষকে নিজের সবটা জানানোর পর সে যখন এই দুর্বল মুহূর্তগুলো এই অপমানের জন্য ব্যবহার করে, খারাপ তো লাগেই। এবং লিলির তো চোখ থেকে জল বেরিয়ে আসে। এবার আর্চির আত্মা তো এই সব কিছুই শুনছিল, তো প্রচন্ড রাগ হচ্ছিল এবং তখনই সে সেখানে রোজিকে দেখতে পায়। আর্চির আত্মা রোজির মধ্যে ঢুকে মাইলসকে ঠাই করে এক ঘুষি মারে। এবার মাইলস তো সঙ্গে সঙ্গে উঠে আবার তাকে উল্টে মারতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে রোজের বডিগার্ডরা সেখানে এসে গেছিল এবং তারা তো মাইলসকে ধরে আচ্ছা করে পেটায়। এবার ততক্ষণে আর্চির আত্মা রোজের মধ্যে থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু আস্তে আস্তে রোজি লিলির ওপর ভরসা করতে শুরু করছিল। সে বুঝতে পেরেছিল যে লিলি তাদের ঠকাচ্ছে না। এবার তখনই হঠাৎ করে লিলির কাছে একটা কল আসে এবং একজন ব্রোকার জানায় যে লিলির বাবা তাদের বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বাড়িটা লিলির গ্র্যান্ডমা তার নামে করে গেছে, তার জন্যই লিলিকে ইনফর্ম করা হচ্ছে। লিলি তো তখনই ফোনে তার ওয়ালপেপারটা দেখতে পায়, যেখানে কিনা তার গ্র্যান্ডমা এবং তার ছোটবেলার একটা ছবি ছিল এবং সেই ছোটবেলার ছবি দেখে লিলির মনের মধ্যে অনেক স্মৃতি চলে আসে তার দাদি সম্বন্ধে এবং তার মনে পড়ে যায় যে ছোটোবেলায় জন্মদিনে তার দাদি তার জন্য নুডলস বানিয়ে আনতো, তাও 2টো ডিম দিয়ে। এবং তখন তো তারা এতটাই গরিব ছিল যে 2টো ডিম কেন, একটা ডিম খাওয়াও তার পক্ষে খুবই কষ্টসাধ্য ছিল, কিন্তু তার গ্র্যান্ডমা তাকে খুবই ভালোবাসতো। গ্র্যান্ডমা তাকে ছোটোবেলাতেই বলেছিল যে আমি যখন থাকবো না, তখন এই বাড়িটা আমি তোমার নামে করে যাব, তুমি বড় হয়ে তাড়াতাড়ি পড়াশোনা করিয়ে খুব বড় চাকরি করবে, আমাকে দেখভাল করবে, আর যখন শহরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে তখন এই গ্রামের বাড়িতে এসে রেস্ট নেবে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও তো যে তোমাদেরও কি এরকম দাদি বাড়ি বা নানি বাড়ি গ্রামে রয়েছে? তোমাদের কি সেখানে ঘুরতে যেতে বেশি ভালো লাগে নাকি শহরে নিজেদের বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে? এই সব কথা ভাবতে ভাবতে লিলি তো একদম ইমোশনাল হয়ে গেছিল, কারণ তার গ্র্যান্ডমা তার পরেই মারা গেছিল এবং তার সাথে আমরা আর্চির আত্মাকেও দেখতে পাই। আর্চির আত্মা তো তখনই তাকে বলে ওঠে যে তুমি চাইলে আমাকে তোমার অতীতের ব্যাপারে বলতে পারো, যদিও আমরা একটা কন্ট্রাক্টের রিলেশনশিপে রয়েছি, তাহলেও আমাদের মিশনটা তো আমাদের তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, আর তার জন্য আমাদের বন্ডিং হওয়াটা খুব দরকার। এবং তখনই লিলি তার ছোটোবেলার কথা বলতে শুরু করে। লিলি জানায় যে ছোটোবেলায় তাকে জন্ম দেওয়ার সময় তার মা মারা গেছিল, মানে বার্থে নানা রকমের ডিফিকাল্টিজের ফলেই তার মা মারা গেছিল এবং সে বলতে গেলে তার গ্র্যান্ডমার কাছেই মানুষ হয়েছে। কিন্তু যখন তার 14 বছর বয়স ছিল, তখনই তার বাবা হঠাৎ করে অপর এক মহিলাকে বিয়ে করে আনে, যার কিনা আগে থেকেই একটা ছেলে ছিল। আর তো তখনই লিলিকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গ্র্যান্ডমা বলেছিল যে যতদিন আমি বাড়িতে আছি ততদিন লিলিকে কেউ বাড়ি থেকে বার করতে পারবে না। লিলির বাবা তো বলেছিল যে ও স্কুলে পড়াশোনা করবে, ওর পড়াশোনার একটা টাকাও আমি দেব না, এবং গ্র্যান্ডমা বলেছিল যে ঠিক আছে, কোনো ব্যাপার না, ওর পড়াশোনার খরচ আমি দেব। এবং আমরা দেখতে পাই যে গ্র্যান্ডমা তো অনেক কঠিন পরিশ্রম করে বোতল কুড়িয়ে জঞ্জাল কুড়িয়ে লিলির পড়াশোনার খরচ জুগিয়েছিল এবং লিলি তারপর পরীক্ষাতে ফার্স্টও হয়েছিল, কিন্তু তার গ্র্যান্ডমা সেটা আর দেখার জন্য ছিল না, কারণ তার গ্র্যান্ডমা ততদিনে মারা গেছিল। এবার তখনই তো
তার বাবা এবং ওই সৎ মা চেষ্টা করে লিলির পড়াশোনা ছাড়িয়ে দিতে, কিন্তু লিলি তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে না, সে কলেজে যাবে। কিন্তু তার বাবা এবং সৎ মা তাকে জোর করে ওই অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এবং তাই জন্যই লিলি বাড়ি থেকে পালিয়ে যায়, বা বলা যায় বাবা আর সৎমার কথা না শোনার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং সেই ছোট বয়স থেকেই লিলি শহরে এসে সারভাইভ করছে, নানা রকমের কাজ করে সে পড়াশোনা শুরু করেছিল। কিন্তু তারপর সেকেন্ড ইয়ারে পড়াকালীন তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়, তার কারণ ওই বদমাইশ বয়ফ্রেন্ডের পড়াশোনার খরচ জোগানোর জন্য তাকে 3-4টে করে জব করতে হচ্ছিল। এবার লিলি তো তখনই আর্চিকে বলে ওঠে যে আর্চি, তুমি কি এমন কিছু করতে পারবে যাতে কিনা দাদিমার ওই বাড়িটা সেল না হয়। এবং আর্চি তখনই তার এই দ্বিতীয় উইশটা পূরণ করে, এবং আমরা আবারও লিলির হাতে একটা রেড এনভেলপ দেখতে পাই। এবার লিলি তো বলে ওঠে যে কিন্তু কিভাবে আমরা এটা পসিবল করব। এবং আর্চি তখনই বলে ওঠে যে দেখো, যারা বাড়ি কিনতে এসেছে তারা নিশ্চয়ই কোনো ভুতুড়ে বাড়ি কিনবে না, তাই না? ওই বাড়িটাকে আমরা হন্টেড হাউস বলে প্রমাণ করে দেব। এবার আমরা অপরদিকে লিলির সেই বাড়ির মানে গ্রামের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা লিলির বাবাকে তার সৎ মাকে দেখতে পাই, এবং তার ওই সৎ ভাই সাইরাসকেও দেখতে পাই। এবার সেখানে তো একজন বাড়ি কিনতে এসেছিল, এবং সে তো বলে ওঠে যে কি ব্যাপারটা কি, বাড়িটা যার নামে সে কি এসে পেপারে সাইন করবে? বাড়ি ঠাড়ি কেনাকাটা আজকে হবে না, মানে আসলে তো বাড়িটা লিলির নামে ছিল, তাই জন্য সাইরাস তো বলে ওঠে যে বাবা, আজকে কিন্তু এই বাড়িটা বিক্রি করা আমাদের খুবই দরকার। এবার তারা যখন বাড়ি বিক্রি করতে যাচ্ছিল, হঠাৎ করেই লাইট অফ হয়ে যায়, এবং তারপরেই দাদির ফটোটা দেওয়ালে চলে আসে। এবার লিলির সৎ মা তো খুবই ভয় পেয়ে যায় যে কি হলো, বুড়িটার ফটোটা তো এখানে ছিল না, হঠাৎ করে এখানে কি করে এলো। এবং তারপর আবারও লাইট দপদপ হতে থাকে, বারবার লাইট দপদপ হতে থাকে, এবং গ্র্যান্ডমার ফটো অবশেষে লিলির বাবার হাতে চলে আসে। হঠাৎ করে টিভি সুইচ অন হয়ে যায়, এবং টিভিতে নানা রকমের ভুতুরে ভুতুরে জিনিস দেখাতে শুরু করে। এবার এই দৃশ্য দেখে বাড়ি যে কিনতে এসেছিল সে তো সঙ্গে সঙ্গে সেখান থেকে পালায় যে এই ভুতুরে বাড়ি আমি কিনবো না। এবং তারা সকলেও তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, এত ভাবছিল যে গ্র্যান্ডমার আত্মাই মনে হয় এইসব করছে। এবং সাইরাস তো গ্র্যান্ডমার ফটো ধরে বলে ওঠে যে দাদিমা, দয়া করে তুমি আমার পিছনে লেগো না, এই বাড়ি বিক্রি করার আইডিয়া আমার ছিল না, বাবার ছিল, কিছু করতে হলে বাবাকে করো। এবং তার বাবা তো বলা যায় রীতিমতো তাকে ঝাড়ু দিয়ে মারতে আসে। এবার অপরদিকে আমরা লিলিকে দেখতে পাই যে কিনা পাঁচিল থেকে এই সমস্ত দৃশ্য দেখার চেষ্টা করছিল। এখানে তো আমরা আর্চির আত্মাকেও দেখতে পাই। এবার কথা মতো এক একটা উইশ পূরণ হলে আর্চির আত্মা কিছুক্ষণের জন্য হলেও তার বডিতে ফিরে যায়। তার ফলে এটাই হয়, আর্চির আত্মা আবারও তার বডিতে ফিরে যায়, এবং লিলি এখানে একা ফেসে যায়। এবার তখনই লিলির সৎ মা আর বাবা বেরিয়ে এসে দেখে যে লিলি সেখানে দাঁড়িয়ে, এবং তারা লিলিকে দোষারোপ করতে শুরু করে যে তুমি নিশ্চয়ই এই ধরনের কিছু ট্রিক অ্যাপ্লাই করছিলে, তুমি বাড়িটাকে ভুতুরে প্রমাণ করার চেষ্টা করছো। এবং লিলির সৎ মা তো তার দিকে ঝাড়ু নিয়ে তেড়ে যায়। অপরদিকে আমরা আর্চিকে দেখতে পাই, সে তো তার বাড়িতে মানে কিনা তার আত্মাটা তার দেহে পৌঁছে গেছিল, এবং আর্চি তো ঘুম থেকে উঠেই মানে কোমা থেকে উঠেই কোনো রকমে ঘর থেকে বেরোনোর চেষ্টা করছিল যে আমাকে এক্ষুনি লিলির কাছে যেতে হবে, তাড়াতাড়ি গাড়ি বার করো। এবং আর্চির মা বাবা তো সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে যে কোথায় আছে লিলি, আমাদের বলো, আমরাও যাবো। তারা তো সঙ্গে সঙ্গে লিলির ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অপরদিকে আমরা লিলিকে দেখতে পাই, লিলি তো মনে মনে ভাবছিল যে এবার আর ভয় পেলে চলবে না, এবং সে তো তার সৎ মায়ের ঝাড়ু কেড়ে নেয়, এবং সেই ঝাড়ু দিয়ে তাদেরই পিটাতে শুরু করে। এবং ঘরে ঢুকে সে তো রাগের মধ্যে সব লন্ডভন্ড করে দিচ্ছিল, সে তার বাবার দামি টি সেট ভেঙে দেয়। এবার তার বাবা তো তখনই বলে ওঠে যে সাইরাস, এখনই তোমার বোনকে কল করো, ও এসে এই লিলি শয়তানকে মজা দেখাবে। এবার আমরা দেখতে পাই সেখানে সাইরাসের বোন সোফিয়া হাজির হয়, যে কিনা লিলির অপর এক সৎ বোন ছিল। সোফিয়ার সাথে আমরা তার বরকেও দেখতে পাই। এবার সোফিয়া তো বলে ওঠে যে কি ব্যাপার, আমি তো শুনেছিলাম লিলি নাকি শহরে গিয়ে জঞ্জাল কুড়াতো, হঠাৎ করেও এখানে এসে কি করছে। এবং লিলির বাবা তো বলে ওঠে যে লিলি, তুমি এক্ষুনি ভালোই ভালোই এখানে সাইন করে দেবে, আমার মেয়ের স্বামী কিন্তু তোমাকে ভালো করে মজা দেখাবে। এবার সোফিয়ার স্বামীকে দেখেই লিলি মুখ লুকোতে শুরু করে। সোফিয়া বলে ওঠে যে কি ব্যাপার, তুমি আমার বরকে দেখে লুকোচ্ছ কেন? তুমি জানো আমার বর জিয়াং ফ্যামিলির বিজনেসে কত শেয়ার হোল্ড করে, এবং তার যা কানেকশন আছে তাতে কিন্তু তোমায় পুরো ধ্বংস করে দিতে পারবে। এবার লিলি আসলে এই লোকটাকে দেখেই চিনতে পেরেছিল, তাই জন্যই লিলি মুখ লুকাচ্ছিল। লিলি বলে ওঠে যে শেয়ার হোল্ড করে, সে তো ফিস ফিস করে সোফিয়ার বরকে বলে যে তুমি শেয়ার হোল্ড করো, সাবধানে, এখানে কিন্তু সবাই সত্যিটা জেনে যেতে পারে যে তুমি আসলে কি করো। আসলে সোফিয়ার বর জিয়াং কোম্পানির সমস্ত বাথরুম পরিষ্কার করার দায়িত্বে ছিল।
ছিল। এবং এই কথা ফাঁস করে দেওয়ার পর সকলেই তো খুব হাসাহাসি শুরু করে। ততক্ষণে গ্রামের অন্যান্য লোকেরাও তো জানলা দিয়ে এই মজা দেখতে চলে এসেছিল এবং তারাও এই শুনে খুব হাসতে লাগে যে এতদিন সোফিয়া এত অহংকার দেখাতো আর এখন কিনা অবশেষে দেখা গেল যে সোফিয়া এই কাজ করে। এবং লিলির ভাই আর বাবা তো তাও ফটর ফটর করছিল যে যাই করুক না কেন তোমার থেকে অনেক ভালো, তোমাকে তো কেউ চাই না, এতদিনে তোমার একটা বয়ফ্রেন্ডও নেই। এবং তখনই সেখানে প্রবেশ করে আর্চি এবং আর্চির আত্মা এখন তার দেহেই ছিল, তাই সকলেই তাকে দেখতে পাচ্ছিল। আর্চি বলে ওঠে যে কে বলেছে ওকে কেউ চায় না। এবার আর্চিকে দেখে সকলেই তো অবাক হয়ে যায় যে এত হ্যান্ডসাম একটা বস টাইপের লোক এখানে কোথা থেকে এলো, এ নিশ্চয়ই কোনো সেলিব্রিটি। আর্চির বডিগার্ডরা তো ততক্ষণে লিলির বাবাকে ধরে ফেলেছিল। এবার সকলেই তো বলে ওঠে যে কে তুমি, এবং সোফিয়া বলে যে তুমি যেই হও না কেন মনে রাখবে আমার স্বামী কিন্তু জিয়াং পরিবারের একটা বড় শেয়ার হোল্ড করে, তাই আমার বাবার কাছে এক্ষুনি ক্ষমা চাও। কিন্তু সোফিয়ার স্বামী তো আর্চিকে দেখে চিনতে পারে এবং সে তো সঙ্গে সঙ্গে আর্চির কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে শুরু করে এবং সে তো সোফিয়াকেই ঠাস করে এক চড় মারে যে এক্ষুনি মিস্টার জিয়াংয়ের কাছে ক্ষমা চাও। এবার সোফিয়া তো বলে ওঠে যে কি এটাই আর্চি জিয়াং? এবং লিলি বলে যে হ্যাঁ, কেন জিয়াং পরিবারের আর কজনকে চেনো? হ্যাঁ, সোফিয়াও তো এই সত্যিটা জানতে পেরে একদমই হতভম্ব হয়ে যায়। এবার লিলির বাবা তো তখনও ফটর ফটর করছিল যে তুমি কেন ওই লিলির মতো একটা মেয়েকে ধরলে, তুমি জানো না ও কতটা অসভ্য। কিন্তু আর্চি তখনই বলে ওঠে যে আজকে আমার মারামারি করার মতো কোনো ইচ্ছা নেই। এবং আর্চির বডিগার্ডরা তো তখনই গিয়ে লিলির বাবাকে ধাঁই ধাঁই করে পেটাতে শুরু করে। তো মা তো বলে ওঠে যে লিলি যতই হোক ও তোমার বাবা, ওকে এইভাবে মার খেতে তুমি দেখবে? এবং লিলি তখন আর্চির কাছে অনুরোধ করে যে থাক আর আজকে মেরো না, এবং আর্চির লোকেরা তাকে তখনকার মতো ছেড়ে দেয়। লিলি তো বলে ওঠে যে সত্যি তুমি কত দয়ালু। আর্চি বলে যে আমি দয়ালু হতে পারি কিন্তু আমি একজন খুব ভালো সিটিজেন, তাই আমি সবসময় ল মেনে চলি। এবং তখনই সেখানে হাজির হয় আর্চির উকিল, যে কিনা লিলির বাবার নামে 10খানা কেস ঠুকে দিয়ে সোজা জেলে পাঠিয়ে দেয়। তিনি লিলির বাবা যা যা কর্মকাণ্ড করেছিল তাতে তার বিরুদ্ধে কেস করা খুব একটা কঠিন ছিল না। এই বাড়ি থেকেও তাদের সকলকে বাক্স প্যাঁটরা সমেত বার করে দেওয়া হয়। এবার আমরা দেখতে পাই যে লিলি তো এই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল এবং তার মনে পড়ে যাচ্ছিল যে ছোটবেলায় গ্র্যান্ডমার সাথে সে এখানে থাকতো এবং গ্র্যান্ডমার সাথে কত ভালো ভালো স্মৃতি এখানে রয়েছে। এবং তখনই হঠাৎ দুটো কাপ তাক থেকে পড়ে যায়। এবার লিলি তো বুঝতে পারে না যে হঠাৎ করে এটা কেন হলো, আর তাছাড়া আর্চি তো এখন আত্মা মোডে নেই, আর্চির আত্মা তো তার দেহতেই রয়েছে, তাহলে এটা কে করছে? এবং আমরা দেখতে পাই সেখানে লিলির গ্র্যান্ডমার আত্মাকে, এবং লিলি সেটা দেখতে পায় না কিন্তু আর্চি গ্র্যান্ডমার আত্মাকে দেখতে পায়। গ্র্যান্ডমা তো আর্চিকে বলে ওঠে যে আমার আসলে লিলির জন্য ভীষণ চিন্তা হচ্ছিল, আমি যাওয়ার সময় ওর জন্য কিছুই রেখে যেতে পারিনি, ও কি করছে না করছে কোথায় আছে আমি জানতামই না। 7 বছরে আমি ওকে একবারও দেখতে পাইনি, এই 7 বছর পর আমার ইচ্ছা পূরণ হয়েছে। এবার লিলি তো বুঝতে পারে না যে আর্চি কার কথা শুনছে, কি করছে, এবং সে বলে ওঠে যে কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলছো? এবং তখনই গ্র্যান্ডমা লিলিকে টাচ করার চেষ্টা করে এবং গ্র্যান্ডমা তো লিলিকে দেখে ভীষণই ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল। এবার আর্চি জানতো যে সে তার ক্ষমতার সাহায্যে লিলিকে গ্র্যান্ডমাকে দেখাতে পারবে, কিন্তু তাতে তার আত্মার উপর ভীষণ বাজে প্রভাব পড়বে। কিন্তু আর্চি তারপরেও সেটাই করে, মানে তার ফলে আর্চি ভীষণই দুর্বল হয়ে পড়ে। কিন্তু লিলির মধ্যে এই ক্ষমতাটা পাস অন হয়ে যায় এবং লিলি তখনই তার গ্র্যান্ডমার আত্মা দেখতে পায়, মানে যে গ্র্যান্ডমাকে লিলি সবচেয়ে ভালোবাসতো এবং যে গ্র্যান্ডমা লিলিকে সব সময় আগলে রাখতো। লিলি তো সঙ্গে সঙ্গে গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে যে গ্র্যান্ডমা আমি তোমাকে খুব মিস করেছি, এবং গ্র্যান্ডমাও তো তাকে বলতে থাকে যে তুমি ভালো একটা চাকরি পেয়েছো তো, তুমি কলেজে ভালো করে পড়াশোনা করে গ্র্যাজুয়েট করেছো তো। এবং লিলি তো তখনই বলে যে না সরি গ্র্যান্ডমা, আমি তোমার এই প্রমিসটা পূরণ করতে পারিনি। এবার আর্চি তো তখনই বলে ওঠে যে কিন্তু ও জিয়াং গ্রুপের সিইও। এবার এই কথা শুনে গ্র্যান্ডমা তো খুব খুশি হয় যে আমি জানতাম যে তুমি বড় হয়ে খুব ভালো কিছু করবে, আমি জানতাম একটা মেয়ে এরকম করতে পারে, তোমার বাবা ছেলে ছেলে করে মরেছিল, আমি জানতাম যে আমার এই নাতনিই পারবে ভালো কিছু অ্যাচিভ করতে। গ্র্যান্ডমা তো তখনই বলে ওঠে যে কাজে বেশি ব্যস্ত হয়ে তুমি কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলো না, ছোটবেলায় আমি তো ওর খেয়াল খুব রাখতাম, কিন্তু বড় হয়ে আমি চাই ওর পাশে একজন আসুক যে ওর কেয়ার করবে। এবং আর্চি তো
তখনই বলে ওঠে যে গ্র্যান্ডমা, আমি ওর কেয়ার করব। এবার গ্র্যান্ডমা তো তখনই কানে কানে আর্চিকে কিছু কথা বলে এবং আস্তে আস্তে গ্র্যান্ডমার আত্মা মিলিয়ে যেতে থাকে। মানে গ্র্যান্ডমার তো একটা অসম্পূর্ণ ইচ্ছা ছিল যে সে তার নাতনিকে দেখতে পেল না, এবং তাই জন্যই 7 বছর তার এই আত্মা এই বাড়িতেই অপেক্ষা করছিল। কিন্তু তার সেই অসম্পূর্ণ ইচ্ছাটা পূরণ হয়ে যায়, ফলে গ্র্যান্ডমার আত্মাও সেখান থেকে মুক্তি পায়। লিলি তো তখনই তার গ্র্যান্ডমার আত্মাকে জড়িয়ে ধরার চেষ্টা করছিল। তার গ্র্যান্ডমা বলে যে তুমি মন খারাপ করো না, কখনো আমার কথা মনে পড়লে এই বাড়িতে এসে ভালো করে ঘুম দেবে, তাহলেই আর কষ্ট লাগবে না। এবং এই বলে গ্র্যান্ডমার আত্মা মিলিয়ে যায়। লিলি তো আর্চির কোলে একদম কান্নায় ভেঙে পড়ে। আমরা দেখতে পাই কিছুক্ষণ পর তারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। লিলি আর্চিকে ধন্যবাদ জানায়। লিলি বলে যে এমনিতে তুমি খুবই মুখরা, কিন্তু আমি বুঝতে পেরেছি যে তোমার খুব নরম একটা মন আছে। তো বলে ওঠে যে চলো বাড়ি যাই, বাবা মা না হলে খুব চিন্তা করবে তোমার জন্য। এবং আমরা দেখতে পাই যে ততক্ষণে আর্চির বাবা মা এবং তার বোন ও লোকজন নিয়ে সেখানে চলে এসেছিল। আর্চির মা তো বলে ওঠে যে লিলি তুমি ঠিক আছো তো? তো কোমা থেকে ওঠার পরই পাগলের মতো ছুটতে ছুটতে এখানে চলে এলো, আমরাও ভয় পেয়ে গেছিলাম যে তোমার কোনো বিপদ হলো নাকি। এবার লিলি তো বলে ওঠে যে না, আমার কিছুই হয়নি। এবার রোজি তো তখনই বলে যে আমি তো বলেইছিলাম যে ওর কিছুই হবে না। এবং লিলির বাবা তো তখনই বলে ওঠে যে কিন্তু তুমিই তো আমাদের বলছিলে যে আরো বেশি করে লোক নিয়ে যাই, যাতে কোনো ঝামেলা হলে আমরা লিলির হয়ে মারপিট করতে পারি। লিলি তো তখনই রোজিকে জড়িয়ে ধরে, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। কি আর্চির মা বাবাও তো লিলিরই বেশি খবর নিচ্ছিল। এবার আর্চি তো বলে ওঠে যে ওর এত খবর নেওয়ার কি আছে, কোমা থেকে উঠলাম আমি, দুর্বল আমি, আমার কেয়ারিং এর দরকার। এবং রোজি তো বলে যে দেখ তুমি একটা গ্রোন ম্যান, এখন তো আমাদের লিলিকে বেশি কেয়ার করতে হবে। কিন্তু আর্চি সত্যি কথাই বলেছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই আর্চি আবারও অসুস্থ হয়ে পড়ে। মানে সে আবারও কোমায় চলে যায় এবং তার আত্মা আবারও তার বডি থেকে বেরিয়ে আসে। কিন্তু এইবার তার আত্মাটা সলিড ফর্মে ছিল না। আমরা দেখতে পাই আর্চির আত্মাটা বারবার ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছিল। এবার লিলি তো বলে ওঠে যে কি হয়েছে, তোমার এমনটা কেন হচ্ছে? আসলে সে যে তার ক্ষমতাটা ব্যবহার করেছিল লিলির সাথে গ্র্যান্ডমাকে দেখা করানোর জন্য, সেই জন্যই এমনটা হচ্ছিল। লিলি তো বলে ওঠে যে আমি বুঝতে পেরেছি, আমার উইশগুলোও আমাকে তাড়াতাড়ি পূরণ করাতে হবে যাতে তুমি তাড়াতাড়ি তোমার দেহে প্রবেশ করতে পারো। কিন্তু আমি কি উইশ চাইবো? বাড়ি গাড়ি টাকা পয়সা এইসব তো তুমি আর তোমার মা বাবা আমাকে অনেকই দিয়েছো, তাহলে আমি কি উইশ চাইতে পারি? এবং আর্চি তখনই বলে যে তুমি কলেজে যেতে পারো, তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারো। গ্র্যান্ডমারও তো শেষ ইচ্ছা সেটাই ছিল। এবং লিলি তখনই বলে ওঠে যে ঠিক আছে, আমার উইশ হচ্ছে আমি কলেজে গিয়ে আমার পড়ালেখা কমপ্লিট করতে চাই। লিলির হাতে আবারও সেই আগের মতো একটা রেড এনভেলপ চলে আসে, মানে তার এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। এবার পরের দিনই আমরা দেখতে পাই যে লিলি কলেজে ভর্তি হওয়ার জন্য ছিল। আর্চির বাবা এসে লিলিকে কলেজে ভর্তি করিয়ে দেয়। প্রিন্সিপাল লিলিকে জানায় যে লিলি কলেজে ভর্তি হওয়ার সমস্ত ক্রাইটেরিয়াই ফুলফিল করতে পেরেছে, তাই জন্যই তাকে ভর্তি নেওয়া হচ্ছে। এখন থেকে তো রোজি আর লিলি একই সাথে পড়াশোনা করবে। এবার যখন তারা প্রিন্সিপালের সাথে কথা বলছিল তখনই সেখানেই আমরা ওই শয়তান মাইলসকে দেখতে পাই। এবং মাইলস তো এই দৃশ্য দেখে বলে ওঠে যে আচ্ছা, লিলি তার মানে এই প্রিন্সিপালের সাথেই নিশ্চয়ই কিছু লটর খটর করেছে এবং সেভাবেই সে কলেজে ঢোকার চেষ্টা করছে। এই ফটোটা আমি তুলে রাখি, ভবিষ্যতে এই ফটোটা দেখিয়ে আমি ওর পর্দা ফাঁস করতে পারবো। এবং এই বলে মাইলস তো ফটোটা তুলে নেয়। লিলি আর রোজি লিলির জন্য একটা সুন্দর পোশাক বাঁচতে একটা স্টোরে এসেছিল। আসলে কিছুদিন পরেই তাদের কলেজে একটা ওয়েলকাম পার্টি ছিল এবং তাই জন্যই লিলি একটা খুব সুন্দর পোশাক বেছে নেয়। আর্চি তো তখনই বলে ওঠে যে শুধু কি পোশাক বাছলেই হবে? পার্টিতে যাওয়ার জন্য তোমার কি কোনো ডেটের দরকার নেই? তারা একসাথে কলেজের সেই পার্টিতে পৌঁছায়। ততক্ষণে আর্চির আত্মা আবারও তার দেহ থেকে বেরিয়ে গেছিল। মানে ইচ্ছা পূরণের পর মাত্র কিছুটা সময় তো আর্চির আত্মা দেহের ভেতর থাকতে পারতো, এবং পার্টির দিন আস্তে আস্তে আর্চির আত্মা তো আবারও দেহ থেকে বেরিয়ে এসেছিল। ফলে পার্টিতে আসার পর কেউ আর আর্চিকে দেখতে পাচ্ছিল না। সকলেই তো সেই পার্টিতে লিলির অনেক প্রশংসা করছিল যে লিলি নাকি এইবারে এন্ট্রান্স এক্সামে ফার্স্ট হয়েছে এবং সে শুধু সুন্দরী না, তার সাথে পড়াশোনাতেও ভালো। আমরা সেখানে মাইলসকে দেখতে পাই যে কিনা থামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব দৃশ্যই দেখছিল। এবং মাইলস তো মনে মনে ভাবে যে তুমি আমার চাকরি খেয়েছো, সুতরাং তোমাকেও আমি সুখে থাকতে দেব না। সে তো পার্টির মাঝখানে এসে বলে ওঠে যে এই সব মিথ্যে কথা, লিলি পরীক্ষাতে ফার্স্ট হয়েছে তার কারণ ওর প্রিন্সিপালের সাথে
লটর ঘটর আছে। তোমাদের কি মনে হয় 25 বছর বয়সে কারোর কি আর কলেজে পড়ার বয়স থাকে? এবার আর্চি তো তখনই মাইলসকে শিক্ষা দিতে যাচ্ছিল, কিন্তু লিলি তাকে আটকে দেয় এবং সে বলে যে এইবার ওকে আমি দেখব। লিলি বলে ওঠে যে তোমার তো নিজের কিছু করার ক্ষমতা নেই, তাই না? তাই অন্য কেউ ভালো করলেও তুমি সেটা দেখতে পারো না। তুমি আসলে কি জানো? তুমি আসলে রাস্তার কুকুর, যারা কিনা অন্য সবাইকে দেখলেই ভৌ ভৌ করে, কিন্তু নিজেদের কিছু করার ক্ষমতা থাকে না। এবং মাইলস তো বলে ওঠে যে যাই হোক না কেন, তারপরেও তুমি যে দুশ্চরিত্র, এই সত্যিটা তো বদলাবে না। সবাই শোনো, ও আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, তাই আমি ওকে খুব ভালো করেই চিনি। এবার এই সব ফাজলামি মাইলস যখন করছিল, ততক্ষণে সেখানে রোজি চলে আসে। আর বডিগার্ডরা তো মাইলসকে সঙ্গে সঙ্গে সেখান থেকে বিতাড়িত করে দেয়। এখানে আমরা আর্চির মা বাবাকেও দেখতে পাই এবং তারা সকলের সামনে ক্লিয়ার করে বলে যে সেই দিন আসলে বিষয়টা কি হয়েছিল। তারা প্রিন্সিপালের সাথে দেখা করেছিল লিলিকে কলেজে ভর্তি করার জন্য। এবার সেই ফটোতে আর্চির বাবাও তো ছিল, তাই খুব সহজেই প্রমাণ করা যায় যে মাইলস এই সমস্ত ভণ্ডামি করছিল। এবার এই ঝামেলা হয়ে যাওয়ার পর লিলি বলে ওঠে যে আচ্ছা, এবার আমি আমার পরের উইশটা তোমার কাছে চাইছি। এবং আর্চি তো বলে যে ঠিক আছে, চাও। লিলি বলে ওঠে যে আমি চাই যেন এক্ষুনি আর্চির আত্মা ওর দেহে প্রবেশ করে আর আর্চি এখানে পার্টিতে আমার সাথে ডান্স করতে পারি। এবং আর্চি বলে যে ঠিক আছে, তোমার এই উইশ আমি পূরণ করলাম। এবং আবারও লিলির হাতে আর একটা রেড এনভেলপ চলে আসে। মনে মনে ভাবে যে এই ইচ্ছেটা তো শুধুমাত্র নিজের জন্য চাইনি, আমার জন্যও চেয়েছে। এবং আর্চি তো ভীষণই খুশি ছিল। এবার আর্চির আত্মা তো সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় এবং তার দেহে প্রবেশ করে। এবার তার দেহটা তো বাড়িতে ছিল, তাই জন্য সেখান থেকে আবার কলেজ অবধি আসতে কিছুটা টাইম লাগতো। এবং আর্চির আত্মা সেখান থেকে চলে যাওয়ার পরই অপর একটি কলেজের ছেলে এসে তাকে ডিস্টার্ব করতে শুরু করে যে কি ব্যাপার, তুমি এখানে একা কি করছো? কেউ যদি তোমার সাথে না থাকি আমার সাথে ডান্স করবে, চলো। ততক্ষণে আর্চি নিজের দেহে মানে কিনা স্বদেহ ধারণ করে সেখানে চলে এসেছিল। এবং আর্চি তো লিলিকে টেনে নিয়ে বলে যে ও তোমার সাথে ডান্স করবে না, কারণ ও আমার গার্লফ্রেন্ড। এবং এই বলে সে তো লিলিকে সকলের সামনেই কিস করে। লিলি তাতে খুবই রেগে যায় এবং লিলি বলে ওঠে যে আমাদের কন্ট্রাক্টে তো এরকম কিছু ছিল না, তুমি কেন আউট অফ দ্য লাইন বিহেভিয়ার করছো? এবার আর্চি তো তখনই একটু অবাক হয়ে যায়, কারণ আর্চি তো মনে মনে ভাবছিল যে লিলি তাকে পছন্দ করে। এবং আর্চি রেগে মেগে সেখান থেকে চলে যায়। এবার লিলি তো তারপরে বাড়িতে ছুটতে ছুটতে আসে, যে তো তাকে কনফিউজ করে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু লিলির তখনই মনে পড়ে যায় মাইলসের কথা এবং তার মনে পড়ে যে মাইলসও তাকে ঠিক এইভাবেই প্রপোজ করেছিল, কিন্তু তারপর আলটিমেটলি কি হলো। তাই জন্য লিলি আর কিছু রিপ্লাই করতে পারে না এবং আর্চিও সেখান থেকে নিজেকে সরিয়ে নেয়। এবার যেহেতু সে লিলির একটা উইশ পূরণ করেছিল, এখন তো তার আত্মা তার দেহের ভেতরেই ছিল, তাই জন্য রোজি তাকে দেখতে পাচ্ছিল। রোজি তো তাকে আইডিয়া দেয় যে যদি কোনো মেয়েকে পটাতে হয় তাহলে তোমার সুন্দর অ্যাবস তাকে দেখাও, তার সাথে রোম্যান্সের চেষ্টা করো। এবার আর্চি তো বলে ওঠে যে ধ্যাত, তুমি আমাকে একদম বাজে বুদ্ধি দিচ্ছ। এবং এই বলে আর্চি সেখান থেকে চলে যায়। কিন্তু আর্চি এই বুদ্ধিগুলোই অ্যাপ্লাই করে এবং সে তো তার বডি ফডি দিয়ে খুব লিলিকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু লিলি তো তাকে কোনোই পাত্তা দেয় না। আর্চি তো আবারও লিলিকে কিস করার চেষ্টা করে, তার সাথে রোম্যান্সের চেষ্টা করে, কিন্তু তখনই আর্চির দেহ থেকে আবারও তার আত্মা বেরিয়ে যায় এবং সে ধপাস করে আবারও কোমায় চলে যায়। এবার তখনই তো সেখানে সেই তাওয়িস্ট মাস্টারটিকে ডাকা হয়। মাস্টারটি বলে যে কি ব্যাপার, আর্চির সোল তো অনেকটাই স্টেবল হয়ে গেছিল, তাহলে হঠাৎ করে ও এতটা দুর্বল কি করে হয়ে পড়লো? এর মা তো তখনই বলে ওঠে যে ছোটবেলায় ও একবার আইস ওয়াটারে পড়ে গেছিল, তার থেকেই কি এমনটা হচ্ছে? এবং মাস্টার বলে যে এমন কিছুই না, তবে মনে হয় ও কিছু শক্তি খরচা করেছে। আসলে ওই যে লিলিকে গ্র্যান্ডমাকে দেখাতে সাহায্য করেছিল না, তার জন্যই এমনটা হচ্ছিল। মাস্টার বলে যে এটার একটা সলিউশন আছে, কিছুদিনের মধ্যেই একটা বিশেষ তিথি আসতে চলেছে, 5 দিন পর। সেই দিনকে লিলি আর আর্চির সম্বন্ধটাকে তাদের একদম পিক পয়েন্টে রাখতে হবে, হলেই আর্চি ঠিক হয়ে যাবে। এবার লিলি তো এইসব নিয়েই ভাবনা চিন্তা করছিল, তখনই হঠাৎ আর্চি উঠে বসে, মানে আর্চির মধ্যে তার আত্মাটা ফেরত এসে গেছিল। এবার লিলি তো বলে ওঠে যে কি ব্যাপার, তুমি কি এতক্ষণ নকল ঘুমানোর অ্যাক্টিং করছিলে? এবং আর্চি তখনই বলে ওঠে যে আমার আসলে ভয় লাগছে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে কিনা। এবার লিলি তো মনে মনে ভাবে যে এইসব ভালোবাসার নাটক সব ছেলেরাই করে। লিলি বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, আমরা যেহেতু কন্ট্রাক্ট করেছি তাই সেই কন্ট্রাক্ট আমি পূরণ করব, 5 দিন পর আমি ফিরে
আসবো। এবার আরচি তো তখনই বলে যে কিন্তু তুমি একা একা তোমার ওই পুরনো বাড়িতে যাবে, তার চেয়ে তুমি আমার কাছেই থাকো। এবং সে তো খুবই ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু লিলি তাতে কোনো পাত্তা দেয় না। লিলি তো মনে মনে ভেবেই রেখেছিল যে সেই টালোবাসায় আর নাক গলাবে না, সে টাকা পয়সা নিয়ে ফুর্তি করে সারা জীবন স্বাধীনভাবে কাটাবে। তাই লিলি আরচির বাড়ি থেকে বেরিয়ে যায়, তার ওই গ্র্যান্ডমার বাড়িতে শুতে চলে আসে। কিন্তু তারপরেও লিলির তো ঘুম আসছিলই না। লিলি মনে মনে ভাবছিল যে আমার কেন ঘুম আসছে না। লিলি তার গ্র্যান্ডমার ফটো দেখে বলে যে গ্র্যান্ডমা, তুমি বলেছিলে মন খারাপ হলে এই বাড়িতে আসতে, তাহলে মন ভালো হয়ে যাবে, কিন্তু তারপরেও আমার মন কেন ভালো হচ্ছে না। আর গ্র্যান্ডমা, আমি তোমাকে দেখতেই বা কী করে পেলাম? এবং তখনই লিলি রিয়েলাইজ করতে পারে যে সে কি করে দেখতে পেল গ্র্যান্ডমাকে। সে এতক্ষণে বুঝতে পারে যে আরচি তার ক্ষমতা ব্যবহার করেছিল লিলিকে গ্র্যান্ডমার সাথে দেখা করানোর জন্য, এবং সেটাই আরচির ওপর ব্যাকফায়ার করেছে। সে বুঝতে পারে যে আরচি তার মানে তাকে কতটা ভালোবাসে। এবার সে তো তাড়াতাড়ি ওই গ্রামের বাড়ি থেকে বেরিয়ে আবারও আরচির বাড়ির দিকে যাচ্ছিল, এবং তখনই আবারও সেই মাস্টারের সাথে তার দেখা হয়ে যায়। সঙ্গে সঙ্গে মাস্টারকে জিজ্ঞাসা করে যে মাস্টার, কোনো সাধারণ ব্যক্তি কি কখনো কোনো আত্মাকে দেখতে পারতে পারে? এবং তখনই মাস্টার বলে ওঠে যে না, সেটা কখনোই সম্ভব না, কেবলমাত্র যদি না কোনো স্পেশাল পাওয়ার তোমাকে সাহায্য করে, তা না হলে তুমি পারবে না। এবার বুঝতে পেরেছি, আরচির আত্মাকে তোমাকে এই কাজেই সাহায্য করেছিল, তাই জন্যই ও মনে হয় দুর্বল হয়ে পড়েছে। এবার লিলি তো তখনই বলে ওঠে যে আরচি, তুমি একটা গাধা, কি দরকার ছিল নিজের এরকম ক্ষতি করার? এবং এই বলে সে তো আরচির দিকেই ছুটে ছুটে যাচ্ছিল। তখনই সেখানে আমরা লিলির ওই সৎ বাবা মা এবং তার ভাইকে দেখতে পাই। তারা ঠিক করে যে তারা লিলিকে অপহরণ করবে। এবার কিছু লোক তো সঙ্গে সঙ্গে লিলিকে ধরতে যায়, কিন্তু লিলি তাদের মুখে পেপার স্প্রে ছড়িয়ে দেয়। এবার সেই লোকেরা তো সেখানেই একদম ছটফট করতে করতে পড়ে যায়। লিলির বাবাই তখনই তার মুখে রুমাল চেপে ধরে তাকে অজ্ঞান করার জন্য, এবং তার সৎ ভাই তো তাকে অপহরণ করার জন্য উঠিয়ে নেয়। কিন্তু তখনই হঠাৎই একটা জোরালো আলোর ঝটকা তাদের চোখে লাগে, এবং সেখানে আমরা আরচি এবং তার অন্যান্য বডিগার্ডদের দেখতে পাই। এবার লিলি তো সঙ্গে সঙ্গে আরচির দিকে ছুটে যায়, এবং আরচিও ছুটে গিয়ে লিলিকে জড়িয়ে ধরে, বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, আমি জানি আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু কিচ্ছু হবে না, তোমার সব ঠিক হয়ে যাবে। এবার লিলি তো বলে ওঠে যে তুমি কেন ফিরে এলে? এবং আরচি বলে যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এই দৃশ্য আমি দেখতে পারিনি, মনে হয় তোমার ওপর ভালোবাসাটি একটু বেশি জোর করে ফেলেছিলাম, আমি হয়তো স্বার্থপরতা করছিলাম। এবং লিলি তখনই বলে ওঠে যে আমিও তাই করছিলাম আরচি, আমিও সত্যিই তোমাকে পছন্দ করি, আমিও তোমাকে ভালোবাসি। এবং তারা তো একে অপরকে কিস করে। আরচির বডিগার্ডরা তো ততক্ষণে লিলির বাবাকে ধরে ফেলেছিল, কিন্তু তার ছেলে এবং মা পালিয়েছিল। এবার তার পরের দিনই ছিল লিলির জন্মদিন, তাই আরচি তো লিলিকে বাড়িতে নিয়ে আসে। দেখে যে সকলে তার জন্য সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে, এবং আমরা দেখতে পাই যে আরচির বোন তো লিলির সেই দাদিমার নুডলসটাও বানিয়েছিল। এবার লিলি তো বলে ওঠে যে তুমি আমার জন্মদিন কি করে জানলে? কত বছর হয়ে গেছে আমার জন্মদিন আমি পালনই করিনি। এবং আরচি তখনই জানায় যে দাদি যে ওই কানে কানে লাস্টে আরচির সাথে কথা বলেছিল না, তখনই দাদি বলেছিল লিলির জন্মদিন সামনেই আসছে, তুমি সেই দিনটা কিন্তু সেলিব্রেট করতে ভুলো না। এবং তাই জন্য আরচি দাদির সেই ইচ্ছাটা পূরণ করে। এবার রোজি তো তখনই বলে ওঠে যে তাড়াতাড়ি নুডলসটা খেয়ে দেখো ভালো হয়েছে তো। এবং লিলি নুডলস সরিয়ে দেখে যে দাদিমার মতোই এই নুডলসেও দুটো ডিম ভাজা ছিল, এবং লিলির তো সেটা দেখে পুরোই দাদিমার কথা মনে পড়ে যায়, তো খুবই কাঁদতে শুরু করে। এবং আরচি তো তাকে বলে ওঠে যে একদম কান্নাকাটি করা বন্ধ করো, এরপরের থেকে প্রত্যেকটা জন্মদিনই তোমার এইভাবেই কাটবে, দুখানা ডিম ভাজা দিয়ে। অপরদিকে আমরা লিলির সেই সৎ ভাই সাইরাসকে দেখতে পাই, এবং তাকে আমরা তার সেই বোন সোফিয়া এবং তার মায়ের সাথে দেখতে পাই। তাদের বাবাকে তো আরচির লোকেরা ধরে আবারও জেলে ভরে দিয়েছিল, এবং সাইরাসটা প্ল্যান করছিল এবার বড়সড় কিছু। সাইরাস বলে ওঠে যে দেখো, জিয়াং পরিবারের কাছে ওদের রেপুটেশনটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ওদের সম্মানটা ওদের কাছে সবচেয়ে বেশি, তাই আমরা লিলিকে অপহরণ করে ওর পিছনে কিছু গুন্ডা লাগিয়ে দেব, মানে গুন্ডারা ওর সাথে কিছু অসভ্যতা করবে, আর সেই ভিডিওটা আমরা নেটে ছেড়ে দেব। এবার সোফিয়া তো বলে ওঠে যে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? একটা মেয়ের সাথে আমরা কি করে এরকম করতে পারি?
এবং সাইরাস তো তার বোনের ওপর জোর দেয় যে তুমি আমাদের পরিবারের নাকি ওর পরিবারের, আমাদের ভালোর জন্য তোমাকে এটুকু করতেই হবে, তোমাকেই ওকে ফাঁসাতে হবে। এবার পরের দিন সোফিয়া প্ল্যান অনুযায়ী লিলির সাথে দেখা করতে যায়, বলে ওঠে যে আসলে আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্যই তোমাকে ডেকেছি। যেহেতু লিলিকে একটা ড্রিঙ্ক অফার করে, যে ড্রিঙ্কে আগে থেকে ঘুমের ওষুধ মেশানো ছিল। এবার সেই ওষুধ খেয়েই লিলি তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সোফিয়া সঙ্গে সঙ্গে সাইরাসকে ডাকে। এবার সাইরাস তো সঙ্গে সঙ্গে ইশারা করে যে ওকে নিয়ে হোটেল রুমে এসো, এবং সোফিয়া লিলিকে নিয়ে হোটেল রুমের বাইরে আসে। সাইরাস দরজা খুলে বলে যে নাও নাও, এই ঘরের ভেতর ওকে ঢুকিয়ে দাও। কিন্তু তখনই লিলি চোখ খোলে এবং সোফিয়া আর লিলি দুজনে মিলে লাঠি মেরে সাইরাসকেই ওই ঘরের ভেতর ঢুকিয়ে দেয়। সোফিয়া বলে ওঠে যে তুমি কি ভাবলে সারা জীবন তুমি আমাকে যেভাবে ব্যবহার করেছো আমি লিলিকেও সেইভাবে ব্যবহার করতে দেব? আমাকে বড়লোক ছেলের সাথে বিয়ে দেওয়ানোর জন্য তুমি কি নাকি করেছো? তুমি আজকে লিলির জীবন নষ্ট করতে চাইছো? একটা মেয়ে হয়ে আমি কখনোই সেটা হতে দেব না। এবার সাইরাস তো ঘরের ভেতর ঢুকে চেঁচাতে থাকে যে আমাকে এখান থেকে বার করো, কিন্তু ততক্ষণে ভেতরে যে গুন্ডারা ছিল তারা তাদের কাজ শুরু করে দিয়েছিল। সেই রাতের পর আমরা দেখতে পাই সাইরাসকে তার মা ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার জানায় সাইরাস আর কোনোদিনই সন্তান জন্ম দিতে পারবে না। এবার এই খবর তো জেলে থাকা লিলির বাবাও জানতে পারে এবং এই খবর পেয়ে তারও তো মাথা খারাপ হয়ে যায়, বলা যায় তার স্ট্রোকই হয়ে যায়। মানে তাদের পরিবার পুরোই ভেঙে চুরে শেষ হয়ে গেছিল। এতদিন তারা যে পাপ কাজ করেছিল সেই পাপের শাস্তি তারা পায়। অপরদিকে আমরা আর্চি এবং লিলিকে দেখতে পাই। 5 দিন হয়ে গেছিল, টাওয়িস্ট মাস্টার যে স্পেশাল দিনের কথা বলেছিল সেই দিনটি চলে এসেছিল। মাস্টার তো সেখানে একটা রিচুয়ালের আয়োজন করেছিল। এবার মাস্টার বলে যে লিলি এবারে তুমি তোমার শেষ ইচ্ছাটা চাও, এবং লিলি তার শেষ ইচ্ছায় এটাই বলতে চাচ্ছিল যে আমি চাই তুমি যেন সম্পূর্ণভাবে সেরে যাও এবং ফিরে আসো। উনি লিলির চোখ পাশের একটি রোডের ওপর যায় যেখানে কিনা একটা বাচ্চা ফুটবল খেলছিল, কিন্তু হঠাৎই একটা গাড়ি বাচ্চাটার সামনে চলে আসে। এবার লিলি তো সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে বাঁচাতে যায় এবং লিলিও গাড়ির সামনে চলে আসে, এবং তখনই আর্চি তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে এবং আর্চির আত্মা তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে গাড়িটাকে আটকার ফলে আর্চির মুখ থেকে রক্ত উঠে আসে। এবার মাস্টার তো তখনই জানায় যে এই প্রক্রিয়া যেহেতু পূর্ণ হয়নি তাই কখনোই আর্চির আত্মা তার দেহার ফেরত আসবে না, বলা যায় তার আত্মা টুকরো টুকরো হয়ে বাতাসে ভেসে যাবে। এবার এই কথা শুনে তার বাড়ির লোকেরা তো অবাক হয়ে যায় এবং লিলি তো আর্চির দেহ নিয়ে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে যে এবার তাহলে কি হবে। এবং তখনই আর্চি লিলির কপালে একটা কিস করে যে এবার তুমি স্বাধীনভাবে থাকতে পারবে, তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হলো। এবং সে ওই কিস দিয়ে তাদের কন্ট্রাক্টটা মানে তাদের ডিলটা ব্রেক করে দেয়, করে তারা কিস দিয়ে ডিলটা শুরু করেছিল তেমন করেই আর্চি বলে ওঠে যে আমি তোমাকে এই ডিল থেকে এই কন্ট্রাক্ট থেকে মুক্তি দিলাম, এবার তুমি স্বাধীনভাবে থেকো। কিন্তু লিলি তো কান্না করতে থাকে যে না আমি কোনো স্বাধীনভাবে থাকতে চাই না, আমি তো তোমার সাথেই থাকতে চাই। এবং আমরা দেখতে পাই যে আর্চির দেহটা মানে আর্চির আত্মাটা আস্তে আস্তে মিলিয়ে যায়। আর্চির আত্মা মিলিয়ে গেলেও আর্চির দেহটা তো এখনো কোমাতেই ছিল, ফলে লিলি তো সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে যায়। এ তো আর্চির হাত ধরে সারাক্ষণ প্রে করছিল যাতে আর্চির প্রাণটা ফিরে আসে। সে তো আর্চির মাকেও বলে যে আমি সত্যি ওই বাচ্চাটাকে দেখে একদম হতভম্ব হয়ে গেছিলাম, না হলে বাচ্চাটা তো মারাই যেত, কিন্তু তার জন্য আমি আর্চির এত বড় একটা ক্ষতি করে দিলাম। এবং আর্চির মা তো তখনই বলে ওঠে যে না, তুমি বাচ্চাটাকে বাঁচানোর কথা ভেবে ঠিকই করেছো, আর্চিও ছোটবেলায় এইভাবেই একটা বাচ্চাকে বাঁচিয়েছিল। এবার লিলি তো তখনই জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, এবং লিলি জানতে পারে যে আর্চি যখন একদম ছোট ছিল মানে 5-6 বছর বয়স তখন সে একবার লেকের ধারে খেলা করতে গেছিল, এবং তখনই সে দেখে যে একটা ছোট্ট বাচ্চাকে লেকে ফেলে দেওয়া হয়েছে, এবং আর্চি সেই বাচ্চাটাকে বাঁচিয়ে তার গ্র্যান্ডমার কাছে ফিরিয়ে দিয়েছিল, এবং এই বাচ্চাটাই ছিল লিলি। লিলি যখন জন্মেছিল তখন তার বাবা মেয়ে সন্তান হয়েছে দেখে তাকে লেকে ফেলে দিতে গেছিল এবং তাকেই বাঁচিয়েছিল আর্চি। লিলি তো তখনই ভাবে যে আর্চি তাকে না বাঁচালে সে তো 25 বছর আগেই মারা যেত, এবং তখনই লিলি দেখে যে পায়ের কাছে একটা রেড এনভেলপ পড়ে আছে, মানে যেটা কিনা তাদের কন্ট্রাক্টের এনভেলপ ছিল। লিলি যে উইশটা চাইবে সেটা আর্চিকে পূরণ করতেই হবে, এটাই ছিল তাদের কন্ট্রাক্ট, এবং লিলির একটা উইশ এখনও বাকি ছিল। লিলি বলে ওঠে যে আমি উইশ চাইছি যে তুমি এক্ষুনি ফিরে আসবে এবং সারা জীবন আমার সাথে থাকবে।
এবং তখনই আর্চি চোখ খোলে এবং বলে যে ডান, তোমার এই উইশটাও পূরণ করলাম। অর্থাৎ আর্চির দেহে তার আত্মা, তার প্রাণ ফিরে এসেছিল এবং আলটিমেটলি আর্চি আর লিলি এক হতে পারে। আমরা দেখতে পাই যে তারা তো এখন খুব রোম্যান্স শুরু করে দিয়েছিল এবং আর্চির বাড়ির লোকেরা তারা সকলেই তো আর্চি আর লিলির জন্য সবকিছু স্পেশাল অ্যারেঞ্জ করছিল, স্পেশাল খাওয়া দাওয়া, স্পেশাল ডেকোরেশন সব কিছু। এবং এরকমই একদিন ডিনারে আর্চি আবারও একটা রেড এনভেলপ লিলিকে দেয়। এবার লিলি তো বুঝতে পারে না যে এটার মধ্যে কি রয়েছে এবং লিলি খুলে দেখে যে সেটার মধ্যে একটা রিং রয়েছে এবং আর্চি তখনই লিলিকে প্রপোজ করে এবং লিলি তো খুবই হ্যাপিলি সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে। এবং এখানেই আমাদের এই মিষ্টি ড্রামাটা শেষ হয়। এই মিষ্টি ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর তোমরা কি ধরনের ড্রামা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।